আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বলে রাইমা রুম থেকে চলে গেল। মেহরাব কিছুক্ষণ চুপচাপ থাকলো। ভেতরে একটু বিরক্তি আর আক্ষেপ মিশ্রিত অনুভূতি নিয়ে তার ফুপুর যাওয়ার পানে তাকিয়ে রইল। সন্ধ্যা নামতেই দেওয়ানবাড়ির আঙিনায় লাইটের আলো ঝকমকিয়ে পড়ল। গাড়ি থেকে নেমে এলেন রাইমা আর তার স্বামী সোহেল ইসলাম। দুজনের হাতে কয়েকটা ব্যাগ। বাড়ির ভেতর তখন হালকা আলো জ্বলছে। রান্নাঘরে তখন কাজ করছে মালিহা। রাইমার আসতেই সালমা দরজা খুলে দিল ভেতরে। পা দিতেই মালিহা ছুটে এলো, মুখে হাসি নিয়ে বলল, আরে আপা, এসে গেছো? রাইমা হেসে বলল। এই তো এলাম ভাবি, কেমন আছো? মালিহা চারপাশে তাকিয়ে জিজ্ঞেস করলো, মেয়েরা কই? ও তো একসাথে আসার কথা ছিল। রাইমা শান্ত গলায় উত্তর দিল, ও বলছিল একটু দেরি হবে, কিছু কাজ আছে নাকি অফিসে। মালিহা কিছু বলতে গিয়েও থেমে আবার বলল, ও তো কাজ শেষই হয় না। আচ্ছা, আসুকো। তখন সোহেল ইসলাম সোফায় বসে চুপচাপ চারপাশ দেখছিলেন। তা দেখে মালিহা বলে উঠল। ভাই কেমন আছেন? সোহেল হালকা হেসে উঠল আর বলল, আমাদের কথা ছাড়েন ভাবি, যার জন্য আসলাম তাকে আগে নিয়ে আসেন তো দেখি আমাদের মেহরাব বউ কেমন হয়েছে। তার প্রত্যুত্তরে মালিহা হাসল আর ঘরের দিকে যেতে পথে বলে উঠল, ভাই আগে একটু দম তো নিন, তারপর না হয় দেখবেন। রুম ভরা ম্লান আলো, জানালার পর্দা নরম বাতাসে দুলছে। নীল জামদানির শাড়িটা যেন নিঝুমের গায়ের সঙ্গে আষ্টেপৃষ্ঠে লেপ্টে আছে। কিন্তু সে যতবারই ঘোমটা টানতে যায় ততবারই সেটা পিছলে পড়ে যায় মাথা থেকে। তার মুখে হালকা অস্বস্তি, যেন এই সাজ তার নয়, কেউ জোর করে পরিয়ে দিয়েছে, যেমনটা সত্যি করেছে মালিহা। একটু আগেই হাসি মুখে শাড়ি পরিয়ে দিয়ে বলেছিল, সবাই আসবে, তুই কিন্তু চুপটি করে বসে থাকবি, দুষ্টুমি করলে কিন্তু রাগ করব। তখন নিঝুম শুধু মাথা নাড়িয়েছিল। এখন সেই নিঝুমই আয়নার সামনে বসে নিজের প্রতিবিম্বকে দেখে বিরক্ত মুখে ফিসফিস করে বলল, এই শাড়িটা পরিয়ে তো দিলে আম্মু। এইটুকু বাচ্চা আমি, এমন শাড়ি সামলানো সম্ভব না। যদি উষ্টা খাই। ভাবতেই গাল ফুলিয়ে থাকলো। বিছানায় পা দোলাতে দোলাতে বসে থাকা রাদিয়া মিটিমিটি হাসলো আর বলল, ভাবি, জামদানিটা কিন্তু তোমার গায়ের সঙ্গে ভয়ঙ্কর মানিয়েছে। নিঝুম কপাল কুঁচকে বলল, মানিয়েছে না মানায়নি তাতে আই ডোন্ট কেয়ার আপু, কিন্তু আমার মনে হচ্ছে গরমে শ্বাস বন্ধ হয়ে যাবে আমার। রাদিয়া ঠোঁট কামড়ে দুষ্টু হাসি দিয়ে বলল, গরম কই পাচ্ছ তুমি? এইভাবে ঘোমটা সরিয়ে যদি এখন মেহেরাব ভাই দেখে ফেলে, তখন তো। বলে রাদিয়া চোখে বন্ধ করে বুকে হাত দিয়ে ঢং করল। নিঝুম রাদিয়ার কথা শুনে থেমে গেল। হাতের আঙুলে ঘোমটার প্রান্তটা চেপে ধরল। গাল দুটো হালকা লালচে হয়ে উঠল বাতাসে। চুপ করে রাদিয়ার দিকে তাকিয়ে বলল, তুমি এইসব কথা বলছো কেন আপু? রাদিয়া আরও হাসল। কারণ তুমি লজ্জা পাচ্ছ, আর সেটা দেখতেই ভীষণ সুন্দর লাগে। নিঝুম আর কিছু বলল না। আয়নার সামনে বসে চুপচাপ নিজের প্রতিছবিটা দেখছে। তাকে আজ নীল জামদানিতে মোড়া এক অনিচ্ছুক কিন্তু অদ্ভুতভাবে এক সৌন্দর্য যেন তাকে আকৃষ্ট করছে। শাড়ি কখনো পরা হয়নি তার। হঠাৎ নিচে গাড়ির শব্দ ভেসে এলো। রাদিয়া জানালা দিয়ে উকি মেরে বলল, ওই যে মেহেরাব ভাই ফিরেছে। নিঝুমের বুকের ভেতরটা হঠাৎ কেমন থমকে গেল। সে কিছু না বলে আয়না থেকে চোখ সরিয়ে নিল। ঘোমটা আবার পিছলে পড়ল মাথা থেকে, কিন্তু এবার সে তুলল না। মনে হলো সকালের কথা ভাবতেই আপনা আপনি দুই গালে হাত চলে গেল নিঝুমের। মেহরাব বাড়ি ফিরতেই তার মা ছুটে বেরিয়ে এলো। মেহরাব এক মুহূর্ত মায়ের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কোনো কিছু না বলেই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে গেল। মালিহা, যে তখন বসার ঘরের পাশে দাঁড়িয়েছিল, নিঃশব্দে সব দেখছিল। তার চোখে সেই পুরনো দিনের ছায়া, যখন মেহরাবের হাসি ছিল প্রাণবন্ত, কথায় ছিল উচ্ছ্বাস। আজ তার মধ্যে এক অজানা শীতলতা। ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই। বাইরে গাড়ির শব্দে ঘর কেঁপে উঠল। রাদিয়া জানালা দিয়ে উঁকি মেরে চিৎকার করে উঠল, এলো মিহির ভাই,
আর সাথে ফুপু, দেখো তো সীমান্তও এসেছে। নিঝুম একটু নড়েচড়ে উঠল রাদিয়ার কথা শুনে। রাদিয়া ফিরে তাকিয়ে বলল, তুমি যেও না বাইরে নিঝুম, এই ঘরেই থাকো, আমি যাচ্ছি, দেখে আসি। বলেই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল রাদিয়া। দরজার পাশে একা দাঁড়িয়ে রইল নিঝুম। ঘড়ির কাঁটার 7টা বাজতেই বাইরে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো দুবার। রাদিয়া চমকে জানালার ঠাই খুলে নিচে তাকালো। গাড়ির দরজা খুললেই নামছে মিহির, তার পেছনেই বড় ফুপু, আর ঠিক তার পাশে এক তরুণ লম্বা গঠনের ফর্সা দেখতে হবে, নাম সীমান্ত। সীমান্ত মেহরাবের 2 বছরের ছোট। দৃশ্যটা দেখে রাদিয়া নিঝুমের দিকে ঘুরে কপাল হাত ঠুকে নাটকীয় ভঙ্গিতে বলল, ওই এলো এক ঝড়। ভাবি, সাবধানে থেকো, এই বাড়ির বাতাস আজ কেমন জানি গরম হয়ে উঠবে। নিঝুম অবাক হয়ে বলল। কে এরা? রাদিয়ার শাড়ির আঁচল কাঁধে গুজে হেসে বলল, একজন ফুপু, ওই যে দেখো তো ফর্সা করে ছেলেটা, ওইটা সীমান্ত ভাই। তারপর হঠাৎই দৌড় দিল আর বলে উঠল, আমি কিন্তু যাচ্ছি, তুমি রুমেই থাকবে কিন্তু। বলে রাদিয়া দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। নিঝুম চুপ করে দাঁড়িয়ে রইল। জানালার বাইরে তাকিয়ে দেখল তার ফুপু বাড়ির ভেতরে ঢুকছেন। সীমান্ত তখন গাড়ির দরজা বন্ধ করেছে। তার মুখের ভেতর ঠিকঠাকভাবে তাকানো গেল না, উল্টো পাশ থাকায়। ফ্রেশ হয়ে মেহরাব বেলকনিতে এসে দাঁড়ালো। রাস্তার বাতাসে হালকা শীত শীত ভাব, চারপাশ নিস্তব্ধ। চাঁদের আলোয় ঝলমল করছে পুরো আকাশ। হাতে ফোন নিয়ে কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে 1 নম্বরে কল দিল। ওপাশ থেকে কল ধরতেই মেহরাবকে কিছু বলল, তা শুনে মেহরাবের চোখে হঠাৎ এক প্রশান্তি ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে শুকনো এক হাসি ফুটে উঠল, যেন অনেক দিন পর কারো কাছ থেকে খবর পেয়েছে। সে যে খবর তাকে ভেতর থেকে নাড়া দিল, ভিতরে এনে দিল এক শান্ত ঝড়। নরম কণ্ঠে বলল সে, থ্যাঙ্কস, বাট এত দেরিতে খবর দেওয়ার জন্য শান্তি তুমি অবশ্যই পাবে, বুঝলে? বলার সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিল। চাঁদের আলোয় তার মুখটা এক মুহূর্তে কঠিন হয়ে গেল, যেন হাসির আড়ালে চাপা রইল শত অগোচর কষ্টের ছায়া। আকাশের পানে চেয়ে মুগ্ধ নয়নে মেহরাব বিড়বিড়িয়ে বলে উঠল, অনন্তকাল ধরে অন্ধকার গহ্বরের মতো স্মৃতির মাঝে খুঁজে ফিরেছি তাকে, আর তারই ছায়ার প্রত্যয় আমার চোখে এসে মিলল আজ। বাস্তবতার মিলনে আজ আমি সেই অমূল্য মুহূর্তটি ছুঁয়ে ফেলেছি, যা চিরদিন এই মেহরাবের হৃদয়কে আলোকিত করবে। নিঝুমকে রাদিয়া টেনে এনে সোফায় বসিয়ে দিয়েছে। ঘরে যেন এক অদ্ভুত নীরবতা, যার ভেতরেও লুকিয়ে আছে অজানা অস্বস্তি। মেহরাবের 2 ফুপু সাহেল আর সীমান্ত নিঝুমের সামনেই বসে আছে। প্রায় কয়েক মিনিট ধরে তাকে দেখছে হেসে হেসে, আর করছে কিছু প্রশ্ন। সব কিছু মিলিয়ে নিঝুমের মনে হচ্ছে যেন তাকে দেখতে এসেছে নতুন করে বিয়ে দেওয়ার জন্যই। সবার দৃষ্টি যেন তার উপরে এখন, যা তার আত্মার ভেতরে ঢুকে পড়েছে যেন ভয়ে। সেই দৃষ্টির ভারে নিঝুমের আঙুল দিয়ে আঁচল শক্ত হয়ে ধরেছে, মুখে হাসি রাখার চেষ্টা করছে, কিন্তু বুকের ভিতরে হাসবার যেন বেড়েই চলেছে। মালিহা পাশে বসে নিশ্চুপ, শুধু রেজওয়ান নেই, শরীর ভালো না থাকায় শুয়ে পড়েছে বলে গেছে। ঘুম থেকে উঠলে বোনদের সাথে দেখা করব। এইদিকে নিঝুমের অস্বস্তি যেন সীমান্তের দৃষ্টিতে আরও বেড়ে যায়। ছেলেটি সুদর্শন যুবক হলেও চোখ দুটোতে এমন এক দৃষ্টি যা অস্বস্তিকরভাবে স্থির। নিঝুমের তার নজর একটু ভালো লাগেনি, কারণ সীমান্ত কফির কাপে মুখ ডুবিয়ে চুমুক দিচ্ছে আর তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। বসার ঘরে কথোপকথনের ভেতর দিয়ে হঠাৎ সিঁড়ি বেয়ে নামছে মেহরাব। পরনে একটা ট্রাউজার আর কালো শার্ট, হাতা গুটিয়ে কোনোই পর্যন্ত তুলে রেখেছে, 2 হাত পকেটে, মুখটা গম্ভীরতা বজায় রাখা নামছে। তাকে নামতে দেখে নিঝুম ভয়ে ধরপড়িয়ে উঠল, কিন্তু চোখ তুলল না। ওই দিনের 2 চরের ব্যথা যে কি নিদারুণ! আবার যদি হুট করে রেগে গিয়ে কিছু বলে বসে কিংবা চর মারে, তাই চুপচাপ নিজের দিকে তাকিয়ে রইল। মেহরাব নিচে এসে বড় ফুপুকে সালাম দিল। ফুপু হেসে উত্তর দিলেন, তারপর বললেন, মেয়েরা বউটা তো বেশ মিষ্টি, পছন্দ হয়েছে তো তোমার? মেহরাবের মুখে কোনো হাসি নেই। কথা ঘোরানোর জন্য নির্লিপ্ত গলায় জিজ্ঞেস করল, ফুপা আসেনি কেন? বড় ফুপু শান্তি হাসতে হাসতে বললেন, তোর ফুপার তো কাজ আছে রে, বলেছে একদিন সময় করে এসে দেখা করে যাবে সবার সাথে।
মেহরাব এক পলক গম্ভীর চোখে তার ফুপুর পাশে বসে থাকা সীমান্তের দিকে তাকালো। কিছু না বলেই পাশের সোফায় গিয়ে বসলো মেহরাব। ফোন হাতে নিয়ে এক মনে স্ক্রল করতে লাগলো। এইদিকে সবাই নিজ মতো যখন কথোপকথনে ব্যস্ত, তার ফাঁকেই সীমান্ত নিঝুমের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো। আচ্ছা ভাবি, আপনি কিসে পড়েন? নিঝুম নিচু গলায় বলল। ক্লাস 9-এ। সবাই শুনে নীরব হয়ে গেল। এমনিতেই তার চেহারা দেখে বোঝা যায় এখনো ছোট, তাই কেউ বাড়তি কিছু বলল না। সবাই নিজেদের গল্পে ফের মগ্ন হয়ে গেল। এরই মাঝে সীমান্ত আবার দুষ্ট চোখে নিঝুমের দিকে তাকিয়ে বলল। তুমি তো আমার চেয়েও ছোট। আমি তোমাকে নাম ধরেই ডাকবো নিঝুম। এমন হঠাৎ নাম ধরে ডাকা আর তুমি বলা শুনে নিঝুমের মুখটা একটু ফ্যাকাশে হয়ে গেল। অস্বস্তি গোপন করতে শুধু হালকা হাসলো। ঠিক তখনই মিহির শাওয়ার নিয়ে নিচে এসে ধপ করে বসে পড়ল। শান্তি রেগে বলে উঠলেন। ওই তুই কি শান্ত হয়ে চলতে পারিস না? মিহির হেসে বলল। তুমি যদি হও অশান্তি, তাহলে আমি তোমার পিয়ারি লাল, অশান্ত ড্রানিং। সবাই হেসে উঠল, শুধু মেহরাব ছাড়া। সে তখনও ফোনে চোখ রেখে আছে। এরপর মিহির হঠাৎ নিঝুমের দিকে তাকিয়ে বলল। এই যে ভূতের রানী, রুমে যাও। বেচারি ছোট মানুষ, যাও গিয়ে একটু রেস্ট করো। মালিহা সঙ্গে সঙ্গে বলল। হ্যাঁ নিঝুম, তুই রুমে যা। নিঝুম চুপচাপ উঠে রুমের দিকে চলে গেল। তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল সীমান্ত। আর সেই দৃশ্য মেহরাবের চোখ এড়িয়ে গেল না। এক পলক তাকিয়ে দেখল সে সীমান্তের দিকেই। রাতে খাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে। এর মধ্যে রেজওয়ান উঠে তার বোনদের সাথে বেশ গল্পগুজব করছিল। তার সবাই রুমে চলে গেছে। রুমের ভিতর হালকা আলো। মেহরাব আয়নার সামনে দাঁড়িয়ে আছে, মুখে অদ্ভুত এক স্থিরতা, চোখ দুটোতে শান্ত আগুন। আয়নাতে নিজের প্রতিবিম্ব দেখে শুকনো ঠোঁট বাঁকালো। নিজের প্রতিছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল। ফুলের গন্ধ যত মিষ্টি হয়, কাটার দংশনও তত গভীর। কিছুক্ষণ নীরব থেকে সে ঠোঁটে আঙুল ছুঁয়ে হাসলো হালকা। রুমের কানে ভেসে এলো বাইরে চেঁচামেচির শব্দ। ভোরের নামাজ পড়ে আর ঘুমোয়নি, সবেমাত্র বিছানায় ঘুমোতে গেছিল, আর এর মধ্যেই বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ পায়। অবাক হয়ে তাড়াতাড়ি মাথায় ওড়না জড়িয়ে দরজার বাইরে বের হলো। দেখল মিহির ভাই আর রেজওয়ান তাড়াহুড়ো করে বড় ফুপুর সঙ্গে সদর দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কেন, কিছুই বুঝতে পারল না। সদর দরজায় দাঁড়িয়ে থাকা মালিহা আর রাদিয়ার কাছে ছুটে গিয়ে নিঝুম জিজ্ঞেস করল। কি হয়েছে? সবাই কোথায় যাচ্ছে আম্মু? মালিহা কাপা গলায় বলল। কি যে হয়ে গেল এক রাতের মধ্যে। থাক মা, তুই এসব জানতে চাস না, ভয় পাবি। আজ তো তোর স্কুলের প্রথম দিন, গিয়ে সব রেডি কর, ড্রাইভার কাকা তোকে নিয়ে আসবে। বলে মালিহা দ্রুত নিজের রুমে চলে গেল। নিঝুম হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। রাদিয়া তখন পাশে। নিঝুম রাদিয়াকে দেখতেই তড়িঘড়ি করে তার হাত ধরে জোরমূলক জিজ্ঞেস করল। বলো না কি হয়েছে আপু, প্লিজ। রাদিয়া একটু থেমে নিচু স্বরে বলল। আর বলো না ভাবি, সীমান্ত ভাই সকালে রেগুলার জগিং করার অভ্যাস আজ উঠেনি। ফুপু ভেবেছিল ক্লান্ত, কালকে জার্নি করে এত পথ এসেছে, তাই হয়তো ঘুমাচ্ছে। কিন্তু যখন রুমে গিয়ে দেখতে গেলাম। রাদিয়ার কথা শুনে নিঝুমের চোখ বড় হয়ে গেল, গলায় আতঙ্ক মেশানো কৌতূহল। তারপর কি হয়েছে আপু? রাদিয়া একবার চারিদিকে তাকিয়ে নিচু স্বরে বলল। ফুপি গিয়ে দেখে সীমান্ত ভাই বিছানার পাশে মেঝেতে উল্টো হয়ে পড়ে আছে, মুখের নিচে ভাঙা গ্লাসের টুকরো ছড়িয়েছিল, আর তার পাশে ফ্লোরের রক্ত ছড়িয়ে আছে। এই দৃশ্য দেখে ফুপি চিৎকার করে ওঠেন। তখনই মিহির ভাই, বাবা আর মেহরাব ভাই দৌড়ে যায় রুমে। তারা ধরাধরি করে যখন উল্টেই দেয় সীমান্ত ভাইকে। রাদিয়া কাপা গলায় থামল এক মুহূর্ত, তারপর নিচু গলায় বলল। তখন দেখা যায় সীমান্ত ভাইয়ের দু চোখের ভেতরে গ্লাসের কাচের টুকরো একদম গেঁথে গেছে, রক্তেই ভেসে যাচ্ছে মুখটা, কোনো প্রকার শ্বাসশব্দ নেই। তাই দ্রুত হসপিটাল নিয়ে গেল। বাতাস হঠাৎ ভারী হয়ে গেল। নিঝুমের ঠোঁট ফাঁক হয়ে রইল। কিছু বলার ভাষা হারিয়ে ফেলল সে। তার হাত কাঁপছে, আতঙ্কে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। মনে হচ্ছে যেন চারপাশের সব শব্দ থেমে গেছে। নিঝুম চট করে বলে উঠল। যখন পড়েছিল নিশ্চয়ই চিৎকার করেছিল, আওয়াজ পাওনি? রাদিয়া একদম স্থির গলায় উত্তর দিল। না, আওয়াজ তো পাইনি।
তা বলে রাদিয়া হতাশার একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে বলল, তুমি রুমে যাও, এসব নিয়ে আর ভেবো না ভাবি। রাদিয়ার কণ্ঠের ভেতরকার ক্লান্তি, অদ্ভুত একটা শূন্যতা যেন নিঝুমকে ছুঁয়ে গেল। তার বুকটা কেমন ভার হয়ে উঠল। বেচারা আসতে না আসতেই এমন দুর্ঘটনা। মনে মনে বলল নিঝুম। চুপচাপ দরজার দিকে হাঁটতে হাঁটতে রুমে ফিরে গেল। আর বাইরে তখনও নিস্তব্ধতা জড়েছিল। হাসপাতালের কেবিনের সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সবাই। শান্তি মুখ ভর্তি অশ্রু আর কাপা কণ্ঠে প্রায় 1 ঘন্টা ধরে কান্না করছে। একটা মায়ের অশ্রু যার আর কোনো সীমা নেই। মিহির আর রেজওয়ান পাশে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মায়ের হৃদয় কি আর যুক্তির ভাষা বোঝে? ওদিকে মেহরাব বারবার ডাক্তারের সাথে কথা বলছে, মুখে উদ্বেগ আর গম্ভীরতা। কিছুক্ষণ পর কেবিনের দরজা খুলে বেরিয়ে এলো ইভান। ইভান এই হাসপাতালের সিনিয়র ডাক্তারের অধীনে কাজ করে। তার চোখেও যেন কিছুটা ভারিতা। মেহরাবের সাথে ইভানের পরিচয় হয়েছে কিছুক্ষণ আগেই, কারণ মেহরাব জানত ঐশীর ভাই একজন ডাক্তার। বিষয়টা জানাতে সে ফোন দিয়েছিল ঐশীকে, আর ঐশী তৎক্ষণাৎ তার ভাইকে পাঠিয়ে দেয়। ইভান ধীরে ধীরে রেজওয়ান আর মেহরাবের দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, পেশেন্টের চোখ এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার দৃষ্টি আর ফেরানো সম্ভব নয়। সরি। এক মুহূর্তের জন্য চারপাশটা স্তব্ধ হয়ে গেল, যেন শব্দহীন এক চিৎকার ছড়িয়ে পড়ল দেয়ালের গায়ে গায়ে। শান্তি হঠাৎ করেই বুক চাপড়ে কেঁদে উঠল। আমার ছেলেটা চোখ নাই রে আল্লাহ, চোখ নাই। আমার ছেলের এত বড় সর্বনাশ হয়ে গেল। আমার ছেলে পৃথিবীর আলো দেখবে কেমনে? রেজওয়ান মাথা নিচু করে বসে পড়ল। মেহেরও অসহায়ত্ব নিয়ে তাকালো তার ফুপুর দিকে। ইভান একটু থেমে মেহরাবের দিকে তাকিয়ে ইশারা করল। চলুন, কিছু ডকুমেন্টে সাইন করতে হবে। মেহরাব নিঃশব্দে মাথা নাড়ল। তারপর ইভানের সাথে হেঁটে গেল করিডোরের শেষ প্রান্তে। আর এইদিকে কেবিনের সামনে, যেখানে হাসপাতালের সাদা দেয়ালের নিচে জমে থাকা আলো ছায়ার ভেতর নিঃশেষ হয়ে যাচ্ছিল এক মায়ের পৃথিবী। মেহরাব নিঃশব্দে মাথা নাড়ল। তারপর ইভানের সাথে হেঁটে গেল করিডোরের শেষ প্রান্তে। আর এইদিকে কেবিনের সামনে, যেখানে হাসপাতালের সাদা দেয়ালের নিচে জমে থাকা আলো ছায়ার ভেতর নিঃশেষ হয়ে যাচ্ছিল এক মায়ের পৃথিবী। দেওয়ান বাড়ি। সীমান্তর কথা বাড়িতে জানিয়েছে তা শুনে নিঝুমের বেশ খারাপ লাগলো। মনটা এক অদ্ভুত শূন্যতায় ভরে গেল তার। স্কুলে যাওয়ার জন্য মালিহা একাধিকবার বলেছে, কিন্তু নিঝুম জেদ করেই গেছে যাবে না বলে। বলেছে, এই অবস্থায় পড়াশোনার কথা মাথায় আসছে না আম্মু। বাড়ির এমন পরিস্থিতিতে মালিহাও আর কিছু বলেনি। হাসপাতাল থেকে খবর এসেছে সীমান্তকে অন্তত 3 দিন ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। মালিহা তাই সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত। রান্না করছে হালকা খাবার, নিয়ে যাবে হাসপাতালে। মাঝে মাঝে হাঁপ ছেড়ে নিচ্ছে, মুখে ক্লান্তির রেখা স্পষ্ট। সকাল ঠিক 9টা বাজতেই সদর দরজার কাছে গাড়ির হর্ন বেজে উঠল। রান্নাঘর থেকে মালিহা গ্যাস বন্ধ, জানালার পর্দা সরিয়ে তাকালো। আর বসার ঘরে বসে থাকা নিঝুম আর রাদিয়া দুজনেই স্বতঃস্ফূর্তভাবে দরজার দিকে তাকালো। মেহরাব ঢুকলো। গাঢ় ধূসর শার্টে, মুখটা বরাবরের মতোই একেবারে গম্ভীর। চোখে কোনো ক্লান্তি নেই, কিন্তু এক অদ্ভুত স্থিরতা আছে, যেন ভেতরে কিছু ভীষণ জ্বলছে, অথচ মুখে প্রকাশ করছে না। সে একবার নিঝুমের দিকে তাকালো। সেই দৃষ্টি ঠান্ডা, অথচ কেমন যেন ছুরির মতো ধারালো। রাদিয়া কিছু বলতে যাবে, তার আগেই মেহরাব ধীরে ধীরে বলল, এই বেয়াদব মেয়ে, তোমাকে কি এখানে বসে থাকার জন্য এনেছে আমার মা? স্কুলে যাও। কথাটা এমন জোরে, এমন কঠিন ভঙ্গিতে বেরিয়ে এলো যে নিঝুম মুহূর্তেই কেঁপে উঠল। তার হাতে ধরা ওড়নাটা আলগা হয়ে গেল। চোখের কোণে জমে উঠল অচেনা জল। রুমের বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল, যেন চারপাশের নীরবতাও তার কণ্ঠের ভার সইতে পারছে না। শব্দ পেয়ে রান্নাঘর থেকে মালিহা ছুটে এলো, তার মুখে উদ্বেগের ছায়া। মেহরাব, ওকে কিছু বলিস না, আমি ওকে যেতে দেইনি, ক্লান্ত কণ্ঠে বলল মাহিলা। কিন্তু মেহরাব কোনো কথা শুনল না। চোখে লাল রাগের রেখা, মুখে অনমনীয় ভাব, গলা নামিয়ে বলল, স্কুলে যাবে
এইটাই শেষ কথা। তারপর হঠাৎ উচ্চস্বরে ডেকে উঠল, ড্রাইভার কাকা, জলদি গাড়ি বের করুন, ওকে স্কুলে দিয়ে আসবেন, আবার নিয়ে আসবেন। তার গলার ভারে পুরো বাড়িটা কেঁপে উঠল। মালিহা স্থির হয়ে তাকিয়ে রইল ছেলের মুখের দিকে। সেখানে রাগ আছে, কিন্তু তার ভেতরে যেন অন্য কিছু লুকিয়ে আছে। একরাশ দগ্ধ নীরবতা, এক অচেনা কৌতূহল যেন। মেহরাব মায়ের দৃষ্টি টের পেল। এমন দৃষ্টিতে তাকাতে দেখে মেহরাব আর তার মায়ের দিকে তাকালো না, মুখ ঘুরিয়ে নিল। গটগট পায়ে সিঁড়ি ভেঙে নিজের রুমের দিকে চলে গেল। তার হাঁটার শব্দ মিলিয়ে যেতে যেতে বাড়িটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আর নিঝুম দাঁড়িয়ে রইল সোফার পাশে, চোখে জমে থাকা কান্নার জল লুকিয়ে বুকের ভেতরে এক অদ্ভুত ভয় নিয়ে। ঐশী রুমের মাঝখানে টেবিলের পাশে বসে ল্যাপটপে কিছু একটা টাইপ করছিল। জানালা দিয়ে সকালের নরম আলো এসে পড়েছে তার মুখে, চোখের নিচে ক্লান্তির ছাপ, কিন্তু মুখে অদ্ভুত শান্ত ভাব। পাশে রান্নাঘরে কাজের লোক রান্না করছে। এমন সময় দরজা ঠেলে ঢুকলো ইভান, হাতে একটা ফাইল, মুখে হালকা হাসি। সে ঢুকেই চেয়ারে বসা বোনের দিকে তাকিয়ে মজা করে বলল, কিরে পাগলি, কি করছিস এমন মন দিয়ে? কাজ করছিস নাকি প্রেমিকের সাথে কথা বলছিস? ঐশী চোখ না তুলেই বলল, ভাইয়া এখন ফিরলে? এই তো এইমাত্র। বলে সোফায় ধপ করে বসে পড়ল ইভান। তারপর দুজনের মধ্যে কিছুক্ষণের নীরবতা। ইভান কফির মগ হাতে নিল, নরম গলায় বলল, সব শুনলাম হসপিটালের খবরটা। অপারেশন করলাম, কিন্তু পেশেন্টের চোখ এর অবস্থা খারাপ, দুঃখজনক। ঐশী মাথা নিচু করে আস্তে স্বরে বলল, আরে সত্যি খুব খারাপ লাগছে শুনে। ইভান কিছুক্ষণ চুপ থেকে হঠাৎ ভ্রু কুঁচকাল। বনু, একটা কথা জিজ্ঞেস করি? ঐশী তাকালো বিস্ময়ে। কি? দেশে ফেরার পর মিহির একবারও এলো না আমাদের সাথে দেখা করতে, এমনকি একবারও ফোনও করলো না। ঐশী হকচকিয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে জোরে বলল, ওই বাদরটা আসে না কেন আমি কেমনে জানবো? ওর সময় আছে নাকি? ইভান ঠোঁটের কোণে হাসি টেনে বলল, বুঝেছি, আবার ঝগড়া করেছিস তাই না? তুই আসলে একটা ঝগড়ুটে। আমি মাঝে মাঝে ভাবি ছেলেটা তোর সাথে কোন দুঃখে যে বন্ধুত্ব করেছিল বেচারা। ঐশী মুহূর্তেই উঠে দাঁড়িয়ে বালিশ তুলে মারতে গেল তার ভাইকে। ভাইয়া এখনই বের হও আমার রুম থেকে। ইভান হেসে হেসে দরজার দিকে দৌড় দিল। আচ্ছা বাবা, আচ্ছা। বনু, রাগ করিস না, আমি তো মজা করলাম, আমি যাচ্ছি, চলে। ঐশী কিছুক্ষণ চুপ দাঁড়িয়ে রইল। তারপর নিঃশব্দে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাইরে সকালের আলো নরম হয়ে আসছে, আর তার মনে পুরনো দিনের স্মৃতি ঘুরে বেড়াচ্ছে, যার অবসান হবে কিনা তার উত্তর আজও সে খুঁজে পায়নি। হতাশায় শ্বাস ফেলল। নিঝুম ফোলা ফোলা গালে নিয়ে নিঃশব্দে মুখে স্কুলের গেটের ভেতর পা রাখল। মনটা কেমন যেন তার ভার হয়ে আছে। মেহরাবের কড়া ধমকানোগুলো এখনও কানে বাজছে। স্কুলের গেট পেরুতেই ছোট ছোট মেয়েরা ইউনিফর্ম পরে দৌড়ঝাঁপ করছে। সবার মুখে হাসি। নিঝুমের চোখে যেন ভেসে উঠল এক পুরনো দৃশ্য। এক সময় সেও এমন করেই হাসত, এমন করেই ক্লাসে যেত। কিন্তু আজ স্কুলে আসলেও সেই আগের মতো আর দিন নেই। সাদা বোরখা আর হিজাব পরা, কাঁধে ব্যাগ নিঝুমকে দেখতে বেশ লাগছে। কাল রাতে মালিহা নিজে বোরখাটা, হিজাব আরও স্কুলের জন্য যাবতীয় কিছু রাদিয়াকে দিয়ে কিনে এনেছিল। ক্লাসে যাওয়ার সময় সেই ভর্তি হওয়া টিচারের সাথে দেখা হয় নিঝুমের। সুন্দর করে সালাম দেয়। গতকাল ভর্তি হতে উনি সব ঠিক করে দিয়েছেন, রেজন দেওয়ানের পরিচিত, তাই লোকটিও তাকে চিনতে সমস্যা হলো না। নিঝুম ক্লাসের কথা জিজ্ঞেস করতেই তিনি বলেন যা তাতে নিঝুম পড়ে গেল মহাবিপত্তিতে। স্যার, আপনি আরেকটু ভালো করে রেজিস্টার খাতাটা দেখবেন, ভুল হতে পারে হয়তো। নিঝুমের কণ্ঠে ছিল অনুরোধের মিশ্র সুর। অফিস রুমে আধা ঘন্টারও বেশি সময় ধরে বসে আছে সে। টেবিলের ওপাশে বসা টিচার বিরক্ত মুখে তাকালেন তার দিকে। সমস্যাটা সহজ নয়। নিঝুমের 9-এ ভর্তি হওয়ার কথা, কিন্তু রেজিস্টারে দেখা যাচ্ছে রেজন দেওয়ান তাকে 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, অক্টোবর মাস হওয়ায় তার নামে রেজিস্ট্রেশনও হয়ে গেছে।
নিঝুম কয়েকবার বুঝিয়েছে, আচ্ছা আমি এখনও 9 শেষ করিনি, দয়া করে আমাকে 9-এ দিন। কিন্তু টিচারের মুখে কেবল বিরক্ত ছাড়া কিছুই দেখা গেল না। ফোন করা হলো রেজওয়ান দেওয়ানকে, কিন্তু তিনি একবারও ধরলেন না। শেষমেশ টিচার গম্ভীর গলায় বললেন, এই মেয়ে, এখানে যাও তো, আজকের মতো ক্লাস করো, কাল দেখি কি করা যায়। টিচারের গলায় সেই রূঢ় কর্তৃত্বের সুর শুনে নিঝুম চুপ হয়ে গেল। ক্লাসে গিয়ে বসলো ঠিকই, কিন্তু মনটা কোথাও স্থির হলো না। বইয়ের অক্ষরগুলো ঝাপসা লাগছিল, মাথায় কেবল একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, 10ম শ্রেণীতে কিভাবে পড়বে। আমার তো এখনও 9 শেষ হয়নি, বইয়ের কিছু চ্যাপ্টার বাকি আছে এখনও। ক্লাস শেষে গেটের সামনে এসে দাঁড়ালো সে। হালকা রোদের ঝলক চোখে লাগছিল। গাড়িটার শব্দ কানে এলো। একরাশ হতাশা নিয়ে চুপচাপ দরজার পাশে গিয়ে দাঁড়ালো নিঝুম। গাড়ি থামলো, ড্রাইভার দরজা খুলে দিল। নিঝুম একবার পেছনে তাকালো, তারপর নিঃশব্দে বাড়ির পথে রওনা দিল। গাড়ি থেমে যেতেই নিঝুম ধীরে পা বাড়ালো সদর দরজার দিকে। দুপুরের কড়া আলো পড়েছে বাড়ির বারান্দা জুড়ে। ঘরটার নীরবতা আজ যেন অন্যরকম, অচেনা এক শূন্যতা ভেসে বেড়াচ্ছে বাতাসে। ভেতরে ঢুকতে কাজের লোক সালমা দৌড়ে এসে দরজায় দাঁড়ালো। ম্যাডাম, আপনি রুমে যান, হাত মুখ ধুয়ে নেন, আমি এক্ষুনি খাবার রেডি করছি। নিঝুম ব্যাগটা সোফায় রাখলো, গলায় ক্লান্তির ছোঁয়া। তবু শান্ত গলায় জিজ্ঞেস করলো, আম্মু আর আপু কোথায় সালমা খালা? সালমা একটু ইতস্তত করে বলল, ম্যাডাম তো হসপিটালে গেছেন, রাদিয়া ওই বিদেশি সাহেবকে দেখতে চাইছিলেন, তাই ওনাকেও সঙ্গে নিয়েছেন। বাড়িতে এখন শুধু বড় স্যার আছেন। কথাগুলো শুনে নিঝুম চুপ হয়ে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে চোখ নামালো মেঝের দিকে। আচ্ছা ঠিক আছে। বলেই ধীরে ধীরে নিচের রুমের দিকে হাঁটতে লাগলো। পায়ের শব্দগুলো করিডোরের মৃদু প্রতিধ্বনি তুলছিল। দরজাটা বন্ধ করে নিঝুম বিছানায় বসে পড়ল নিঃশব্দে। জানালার বাইরে আলো তার মুখে পড়ছে, তাতে একরাশ ক্লান্তি, একটু হতাশা। ফ্রেশ হয়ে নিঝুম নীরবে ডাইনিং টেবিলে বসল। ঘর জুড়ে হালকা দুপুরের আলো, টেবিলের ওপর সাজানো গরম গরম খাবার। চুপচাপ এক লোকমা মুখে তুলতে শুরু করলো, ঠিক তখনই পাশে কারো পদশব্দ। নিঝুম মুখ তুলে তাকাতেই বুক ধক করে উঠল। মেহরাব। চোখ বড় বড় করে তাকিয়ে রইল সে। হঠাৎই কাশতে শুরু করলো, ভাতের লোকমা মুখে নিয়েই। মেয়েরা ভার্সিটি থেকে 8 ঘন্টা আগে ফিরেছে। ফ্রেশ হয়ে নামতেই চোখ পড়ল নিঝুমকে টেবিলে বসে খেতে। নিঝুমকে এইভাবে কাশতে দেখে দাঁতে দাঁত চেপে নিচু গলায় বলল, প্রবলেম কি মিস ফ্রেন্ড গার্ল? গলায় ছিল একরাশ বিরক্তি, তবে তাতে অদ্ভুত একটা শীতল রাগ লুকিয়েছিল। নিঝুম তাড়াতাড়ি পানি খেয়ে শান্ত হলো। কিছু না বলে আবার চুপচাপ খেতে শুরু করলো। ছোট ছোট লোকমা তুলে খেতে শুরু করলো মাথা নিচু করে। মেহরাব এক মনে খেয়ে যাচ্ছে, কোনো দিক না তাকিয়ে, যেন আশেপাশে কেউ নেই। টেবিল জুড়ে এক অদ্ভুত নীরবতা। খাওয়া শেষ করে মেহরাব ধীরে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো। তার চেয়ারের শব্দে নিঝুম হালকা কেঁপে উঠল। ভেবেছিল হয়তো এবার সে চলে যাবে নিঃশব্দে, কিন্তু সিঁড়ির দিকে যেতে গিয়ে মেহরাব হঠাৎ থেমে গেল। এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে ধীরে পিছনে ঘুরে তাকালো নিঝুমের দিকে। তার চোখে একরকম কৌতূহল, আবার যেন অব্যক্ত বিস্ময়ও মিশে আছে। ঠোঁটের কোণে অল্প শুকনো হাসি এনে বিড়বিড়িয়ে বলল, স্ট্রেঞ্জ, এতটা পরিবর্তন, বাট আই লাইক ইট। তৎক্ষণিক মেহরাব গলা একটু খাকড়ি দিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, হে মেয়ে, এসব কি স্টাইলের খাওয়া খাচ্ছ? মনে হচ্ছে গরুর মতো ঘাস চিবোচ্ছ। কথাটার সঙ্গে সঙ্গে নিঝুম যেন তেলে বেগুনে জ্বলে উঠল রাগে। সে কিছু বলল না, শুধু চামচটা নিঃশব্দে নামিয়ে রাখল প্লেটের পাশে। মেহরাব একবার গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে নিঃশব্দে চলে গেল উপরের দিকে। চলে যেতেই নিঝুমের কথা শুনে দাঁড়িয়ে পড়ে। সালমা রান্নাঘর থেকে বেরিয়ে এসেছিল মেহরাবের খাবার প্লেটটা নিতে, আর তখনই নিঝুম একবার তার দিকে তাকিয়ে আবার পেছনে ঘুরে বাঁকা চোখে জোরে বলে উঠল, সালমা খালা, আপনার কি মনে হয় আমি এখন বেড়া মানুষের সাথে ঝগড়া করব? ছি,
তা শুনে সালমা খালা কিছু না বুঝে অবাক হয়ে বলল, ও মা আছি, কি করেন আপনি ম্যাডাম? ঝগড়া করবেন কেন? এই কথা শুনে মেহরাব রেগে কটমটিয়ে তাকালো নিঝুমের দিকে। তবুও নিঝুম থামল না, সালমার দিকেই তাকিয়ে ফের বলল, খালা, আমি গরুর মতো খাই বা মুরগির মতো খাই, ওটা আমার বিষয়, তাই না? বলেই আবার খেতে শুরু করলো নিঝুম। মেহরাব এবার আগে নিঝুমের কান টেনে ধরে বলল, কি বললে? আবার রিপিট করো, হারি আপ। মেহরাবের ধমকে নিঝুম চুপ করে গেল। বাসায় এমনিতে কেউ নেই, মারলে কেউ থামাতে পারবে না, তাই সে ভয়ে আমতা আমতা করে বলল, আমি কি আপনাকে বলেছি নাকি? নিজেকে বলেছি। মেহরাব কান ধরে কড়া গলায় বলে উঠল, খাওয়া শেষ আমার রুমে আসো, নাহলে একটা থাপ্পড় মারিতে পড়বে না, বলে দিলাম। কথা বলে নিঝুমের কান ছেড়ে দিয়ে গটগট পায়ে উপরে উঠে গেল মেহরাব। ডাইনিং টেবিলে তখন নিঝুম চুপচাপ বসে রইল, চোখ নামিয়ে শুধু নখ কামড়াচ্ছে নিঃশব্দে। মেহরাবের শেষ কথাটা শুনে নিঝুম ভয় শিউরে উঠল। রুমে নিয়ে গিয়ে আবার মারবে না তো? বুকের ভেতরটা কেমন করে উঠল ভাবতেই। ভয়ে ভয়ে আবার ভাত খেতে শুরু করলো। হাত কাঁপছে, লোকমা গেলে নিচ্ছে কষ্ট করে। কয়েক মিনিট পর খাওয়া শেষ হতে নিঝুম সালমা খালাকে জিজ্ঞেস করলো। খালা, আম্মু আসবে কখন? সালমা একটু ভেবে বলল, কি জানি ম্যাডাম, কিছু বলা যায়নি তো। নিঝুম চুপ হয়ে গেল। ভেতরে ভেতরে ভীষণ ভয় লাগছে, তবু গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল। পাশের শেষ রুমটার সামনে এসে থেমে গেল। দরজার ওপারে ঠান্ডা নীরবতা। মনে মনে সাহস জুগিয়ে আলতো টোকা দিল দরজায়। ভেতর থেকে গম্ভীর গলায় ভেসে এলো, কাম ইন। দরজা খুলে ভেতরে ঢুকতেই নিঝুম থমকে দাঁড়ালো। রুমটা যেন কোনো ম্যাগাজিনের ছবির মতো সাদা আর নীলের নিখুঁত মিশ্রণে সাজানো, পরিপাটি সুবাসে ভরা। বিছানার এক কোণে বসে মেহরাব ল্যাপটপে কাজ করছে। চোখে সেই একই গম্ভীর ভাবটা আগাগোড়াই রয়ে গেছে। হোয়াইট শার্ট, ব্ল্যাক প্যান্ট, দেখেই বোঝা যাচ্ছে কোথাও বের হবে। নিঝুমকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে মেহরাব কণ্ঠ উঁচু করে বলল, কানে কম শোনো নাকি? ভেতর আসতে বলেছে। নিঝুম আস্তে আস্তে ভেতরে এলো, যথেষ্ট দূরত্ব রেখে দাঁড়িয়ে রইল। মেয়েরা পাশের টেবিলের উপরে থাকা একটা পেপার আর পেনের দিকে ইশারা করে বলল। ওটা নিয়ে এসো। নিঝুম পেপারটা নিয়ে এগিয়ে দিল। মেহরাব তখন ল্যাপটপের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল। সাইন করো। নিঝুম অবাক হয়ে তাকিয়ে রইল তার দিকে। বোকার মতো কিছু বুঝতে না পেরে চোখ বড় বড় করে জিজ্ঞেস না করেই পেপারে সাইন করে দিল। মেহরাব হাত বাড়িয়ে পেপারটা নিয়ে নিজের কাছে রাখল। নিঝুম মিনমিন করে বলল, এটা কিসের পেপার ছিল ভাইয়া? বলেই জিহ্বায় কামড় দিল। ভুল করে ভাইয়া বলে ফেলেছে। মুহূর্তে মেহরাবের মুখ রাগে লাল হয়ে উঠল, চোখ মুখ শক্ত করে বলে উঠল, ডিভোর্স পেপার ছিল, বুঝলে? তারপর দাঁতে দাঁত চেপে বলল। বের হও আমার রুম থেকে। নিঝুম এক মুহূর্ত স্থির হয়ে রইল, কিছু না বলে একবার তাকালো মেহরাবের দিকে, ঠোঁটের কোণে দৃঢ়তা রেখে। তারপর ধীরে দরজার দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ ঘুরে দাঁড়ালো। তার মাথায় দুষ্টু বুদ্ধি আসতে চোখ সরাসরি মেহরাবের দিকে, মুখে তীব্র স্বরে বলল, দেন না, তাই করেন, ভালো হবে। আপনি একটা ষাঁড়, সবসময় ষাঁড়ের মতো ভাবান আপনি। কথা শেষ করে নিঝুম দরজা ঠেলে এক দৌড়ে বেরিয়ে গেল। মেহরাব স্থির তাকিয়ে রইল সেই দিকেই, মুখে বিস্ময়ের ছায়া আর চোখে ক্রোধ নিয়ে। মেহরাব বিকেল হতেই বেরিয়েছে। তার বাবা হাসপাতালে আছে তার বড় ফুপুর সাথে, তাই বাবার অফিসের কাজগুলো এখন তাকেই সামলাতে হচ্ছে। বেরোনোর আগে মেহরাব মিহিরকে বলেছিল অফিসে একটু দেখে রাখতে, কিন্তু মিহির সে তো এক নাম্বারের ফাঁকিবাজ, কোথায় আছে কে জানে, ফোন দিলেও ধরছে না। একটা রেস্টুরেন্টের কোণে গত 1 ঘন্টা ধরে বসে আছে ঐশী। তার সামনে মিহির আয়েশ করে বিরিয়ানি খাচ্ছে, মুখ ভরা হাসিতে বলে উঠল, দোস্ত, আজ পেট ভরে খাবো। তা শুনে ঐশী খেপে গিয়ে বলে উঠল, আমি টেনশনে মরে যাচ্ছি আর তুই খাওয়ার চিন্তা করছিস মিহির? মিহির মুখে হাসি রেখে বলল, তো তুই বালডা কিসের জন্য ডাকছিস আমাকে?
গত 1 ঘন্টা ধরে তো হুদাই বসে আছি। ঐশীর মুখের ভাব মুহূর্তেই বদলে গেল। সে নিচু গলায় বলল, তুই তো জানিস রোহান আর আমার সম্পর্কের কথা। মিহির কাঁধ ঝাঁকিয়ে বলল। তো কি করতে পারি সোনা? ঐশী এক নিঃশ্বাস ফেলে হতাশ কণ্ঠে বলল, গত 2 দিন ধরে আমার ফোন ধরছে না। আজ ওর বন্ধুর মুখে শুনলাম দেশের বাইরে চলে গেছে। বলে কাঁদো কাঁদো মুখে নিচের দিকে তাকিয়ে রইল। মিহির শুনে হঠাৎ বলে উঠল, ব্যাপারটা ঠিক এমন দাঁড়ালো না। আর তাহলে? নাটকীয়ভাবে গলায় সুর তুলে গিয়ে উঠল, বেদের ছেলে রূপবান তোমায় ধোকা দিয়েছে। আসি আসি বলে রূপবান ফাঁকি দিয়েছে। ঐশী ক্ষেপে উঠে দাঁড়াতে গেল, কিন্তু মিহির ঐশীর হাত ধরে আবার বসিয়ে দিল। তারপর একটু গম্ভীর হয়ে বলল, আগে বলছিলাম এসব প্রেম প্রীতি করিস না, তোর মাথায় তো পুরো ঘু ভরা। যাই হোক, চলে গেছে গেছে, নতুনভাবে বাঁচ। এসবে পিছে আর ছুটিস না। যে ভালোবাসবে সে ঠিক তোর জীবনে আসবে। যারা সত্যিকারের ভালোবাসে তাদেরকে মুক্ত আকাশে ছেড়ে দিয়েও ভয় করে না। কেন জানিস? কারণ তারা দিন শেষে ভালোবাসার মানুষের কাছেই ফিরে আসে, নিজের সব ক্লান্তি দূর করতে একটু ভালোবাসার টানে। ও যদি তোকে সত্যি ভালোবাসে হয়তো আসবে আবার ফিরে, আর না আসলে ভাববি তুই ভুল মানুষকে ভালোবেসেছিলি। ঐশী শান্ত দৃষ্টিতে মিহিরের সব কথা শুনল, তবুও মুখটা প্যাঁচার মতো করে রাখল। ওর এমন মুখ দেখে মিহির হেসে বলল। কাহিনী কি বলতো ওশি? ঐশী ভয়ার্ত চোখে মিহিরের দিকে তাকালো, কিন্তু কিছু না বলে শুধু ছোট্ট করে বলল, কিছু না। মিহির তখন হালকা হাসলো, আর দুজনের মাঝের নিস্তব্ধতাটা যেন ধীরে ধীরে এক অদ্ভুত বন্ধুত্বের উষ্ণতায় গলে গেল মিহিরের মজার ছলে। কেবিনের সীমান্তের মাত্র জ্ঞান ফিরেছে, কিন্তু সে অস্থির হয়ে নানানভাবে আছড়া আছড়ি করছে। চোখ দুটো যেন নিভে যাওয়া প্রদীপের মতো নিস্তেজ হয়ে গেছে। এই দৃশ্য দেখে শান্তির বুক কেঁপে উঠল। ছেলের মুখের দিকে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠে ভাই রেজওয়ানকে বলল, ভাই, আমি কালই আমার ছেলেকে নিয়ে আমেরিকা ফিরে যাব। ওখানে গিয়ে আমি ওর চোখ ঠিক করব, কিছু একটা করবই। বলে শান্তি হাউমাউ করে কেঁদে ফেলল। রেজন পাশে দাঁড়িয়ে নিঃশব্দে তাকিয়ে রইল। তার মুখে কোনো শব্দ নেই, মনে শুধু অসহায় নীরবতা। এমন অবস্থায় সে কি বলবে তাও যেন খুঁজে পেল না। রুমে ঢুকে নিঝুম ধীরে বিছানায় বসল। মাথার ভেতর নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। উনি কি সত্যি ডিভোর্স পেপারে সাইন করালেন আমাকে দিয়ে? ভাবনাটা বুকের ভেতর কেমন যেন একটা শূন্যতা ফেলে গেল, যা তার কাছে নতুন এক অনুভূতি। নিঝুম এক মনে বিছানায় বসেছিল, ভাবনার ভেতর ডুবে আছে। ঠিক তখনই দরজা ঠেলে ঘরে ঢুকলো মালিহা। নিঝুম তড়িঘড়ি বিছানা থেকে নেমে জিজ্ঞেস করলো, হসপিটালে এই ভাইয়াটার এখন কেমন অবস্থা আম্মু? মালিহা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওই রকমই রে। দেখলাম আপাতত আমেরিকা চলে যেতে চাচ্ছে দ্রুত। কি যে হয়ে গেল কে জানে। তা শুনে নিঝুম শান্ত স্বরে বলল, আম্মু চিন্তা করো না, কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ ঠিক কোনো না কোনো পথ দেখাবে। মালিহা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বিষয়টা ঘুরিয়ে স্কুলের কথা তুলল। তা মনে পড়তেই নিঝুম চট করে বলে উঠল, আম্মু, বাবা আমাকে ভুল করে 9 না সরাসরি 10ম শ্রেণীতে ভর্তি করিয়ে দিয়েছে। মালিহা অবাক হয়ে বলল, কি বলছিস তুই? তারপর নিঝুম একটানা স্কুলের সব ঘটনাই খুলে বলল। সব শুনে মালিহা বিরক্ত স্বরে বলল, ওই লোকটাকে বলায় আমার ভুল হয়েছিল। দিন দিন বয়স বাড়ছে, মনে হচ্ছে ভুলে যাওয়ার রোগ হয়ে গেছে তার। আচ্ছা, তুই চিন্তা করিস না, ফোন দিলেই কথা বলবো আমি। নিঝুম তখন নিঃশব্দে মাথা নেড়ে সম্মতি জানালো, আর কিছু বলল না। ঘর জুড়ে তখন নেমে এলো নীরবতা। মালিহা চলে গেল। নিঝুম বই নিয়ে বসলো একটু। হাসপাতালের কেবিনের নিস্তব্ধ ঘরে মৃদু আলো জ্বলছে। বেডে শুয়ে আছে সীমান্ত। তার মা পাশেই বসেছিলেন, চোখে ক্লান্তির ছাপ, সারা রাতের জেগে থাকা, মুখে নিদ্রার টান। কিছুক্ষণ পর অবশেষে তিনি ঘুমিয়ে পড়লেন। রেজন ডাক্তারদের সঙ্গে কথা বলতে বাইরে গেছে। সীমান্তের চোখে ঘুম আসছে না। অন্ধকার নয় তার কাছে এখন চিরস্থায়ী অন্ধত্ব বলে সব মনে হচ্ছে এখন।
তবুও সে জেগে আছে, মাথার ভেতর আগোছালো চিন্তা, ভয় আর অসহায় জাগছে। হঠাৎই নিস্তব্ধতার ভিতরে সে শুনতে পেল হালকা পায়ের শব্দ। ধীরে ধীরে এগিয়ে আসছে শব্দটা, ঠিক তার বেডের দিকেই। সীমান্তের বুকের ভেতর কেমন হিম হয়ে গেল। ভয়ে চোখের পলক ফেলতে লাগলো ঘন ঘন। যদিও চোখে আলো নেই তার, তবুও সে যেন দেখতে পাচ্ছে অজানা এক ছায়া। এক মুহূর্তের মধ্যে কানে এলো পরিচিত এক সুর। কেউ শীষ বাজাচ্ছে। চেনা সে শীষের সুরে শুনে সীমান্তের বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে বেডের চাদর শক্ত করে চেপে ধরল, যেন চাদরের ভেতরে নিরাপত্তা লুকিয়ে আছে। ঠিক তখনই ঘন নিস্তব্ধতা ভেদ করে এক ঠান্ডা কণ্ঠস্বর তার কানে ভেসে এলো। How does it feel to be blind, bro? শব্দটা কানে যেতেই সীমান্ত হঠাৎ উঠে বসল। কে কে এখানে? তার গলা কেঁপে উঠল ভয়ে। মুহূর্তে তার মা ঘুম ভেঙে উঠে ছেলেকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে বাবা? কেউ নাই তো এখানে। বাবা, আমি তো আছি তোর পাশে। কিন্তু সীমান্ত তখনও কাঁপছে, নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। সে মাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল, যেন এই আলিঙ্গনের ভেতরেই পৃথিবীর সমস্ত অন্ধকার থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারে। সকাল হতেই নিঝুম রেডি হবে স্কুলে যাওয়ার জন্য। ব্যাগে বই গুজে নিচ্ছে আর মনে মনে ভাবছে কালকের ভর্তির বিষয় নিয়ে বাবা কিছু বলছেন কিনা জানার জন্য রুম থেকে বের হয়ে মুখোমুখি ধাক্কা খেল কারোর সাথে। ধপাস করে মেঝেতে পড়ে গিয়ে নিঝুম চিৎকার দিয়ে উঠল। দিল রে দিল, আমার কোমর ভেঙে গেল রে মনে হয়। চোখ তুলে তাকাতেই দেখে মেহরাব দুই হাত পকেটে গুজে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। নিঝুম এক ঝটকায় মাথার ওড়নাটা ঠিক করে মাথায় নিল। খানিকটা রাগ নিয়ে বলে উঠল, এমনিতেই তো ফেলে দিলেন, এখন উঠাতেও সাহায্য করবেন নাকি? মেহরাব রাগী গলায় বলল। I can't. বলেই পাশ কাটিয়ে হাঁটতে যাচ্ছিল, ঠিক তখনই নিঝুম হঠাৎ তার পা জড়িয়ে ধরল। চোখ বড় বড় করে বলল, পাজি লোক একটা, আপনি আমাকে তুলবেন, নয়তো আপনার পা ছাড়বো না আমি। মেহরাব হতভম্ব হয়ে গেল। চোখ কটমটিয়ে বলল, এসব কোন ধরনের কাজ? ছাড়ো পা। নিঝুম হালকা দুষ্ট হেসে মাথা দুপাশেই দুলিয়ে বলল, জীবনেও না। মেহরাব হঠাৎ হাঁটু ভেঙে নিঝুমের মুখোমুখি বসে পড়ল। আমাকেই তুলতে হবে। ঠোঁটের কোণে একরকম বাঁকা হাসি টেনে বলল। নিঝুম চোখের পলক ফেলে এক দৃষ্টিতে মেহরাবের দিকে তাকিয়ে বলল, অবশ্যই। তার মুখের সেই অবাধ্য জেদ মেহরাবের ভেতরে যেন এক মুহূর্তে কেমন জানি একটা স্রোত বয়ে দিল। কিন্তু পরের মুহূর্তে নিজের গাম্ভীর্যে ফিরে গিয়ে সে হুট করে নিঝুমের কোমর অবধি বেয়ে পড়া চুলগুলো মুঠো করে হাতে পেঁচিয়ে ধরল। নিঝুম চোখ বড় করে অবাক হয়ে বলল, এই আমার চুল ছাড়ুন পাজি লোক। মেহরাব ঠান্ডা গলায় বলল। Say sorry first. নিঝুম চোখ ছোট করে রাগী ভঙ্গিতে বলল, কোন দুঃখে? মেহরাব এবার চুলগুলো আরো জোরে টেনে বলল। পাজি লোককে সরি বলো। নিঝুম ব্যথায় মুখ বিকৃত করে কেঁদে ওঠার ভঙ্গিতে বলল, পারবো না, ছাড়ুন তো, ব্যথা পাচ্ছি আমি। কিন্তু মেহরাবের মুখে কোনো কথা নেই, কেবল চোখে সেই গম্ভীর দৃষ্টি। হঠাৎ নিঝুম হুঁশিয়ার স্বরে চিৎকার করে উঠল, আম্মু দেখো তোমার ছেলে। মেহরাব ভেবেছিল সত্যি কেউ এসেছে। তাড়াতাড়ি চুলগুলো ছেড়ে দিয়ে পেছনে তাকাতেই দেখে কেউ নেই। আর ততক্ষণে নিঝুম এক দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। মেহরাব কিছুক্ষণ তাকিয়ে রইল তার চলে যাওয়ার দিকে। ঠোঁটের কোণে শুকনো একটা হাসি ফুটে উঠল। নিচু গলায় বিড়বিড়িয়ে বলল, তোমার চোখে ভৎস হয়ে পড়েছে এক উন্মত্ত হৃদয়। তোমার চোখে ভৎস হয়ে কেউ বেপরোয়াকে দিয়েছে বিদায়। মালিহা রান্নাঘরে ব্যস্ত। হসপিটালের জন্য জলদি রান্না করতে বসেছে। শুক্রবার আজ, তাই সালমার রুম মুছতে গেছে। মেহরাব হঠাৎ রান্নাঘরে এসে দেখল তার মা কাজ করছে। সে ডেকে বলতেই যাচ্ছিল, ঠিক তখনই দেখল নিঝুম চুপচাপ দাঁড়িয়ে আছে, মালিহার সঙ্গে কিছু বলছে। মেহরাব তাদের পেছনে গিয়ে দাঁড়ালো, নীরবভাবে শুনতে। নিঝুম মালিহাকে বলল, আম্মু বাবাকে বলেছো কি? মালিহা বলল, বলেছি তো, স্যারের সঙ্গে কথা হয়েছে, কিন্তু কোনো উপায় নেই, রেজিস্ট্রেশন হয়ে গেছে।
নিঝুম একটু দুঃখের স্বরে বলল, আম্মু আমার তো কিছু হয়নি, বইয়ের শেষ চ্যাপ্টারগুলো এখনো বাদ। মালিহা মৃদু হাসি দিয়ে উত্তর দিল, চিন্তা করিস না, মিহির আছে, ও তোকে পড়াবে। আর দেখি ওকে টিচার খুঁজতে বলবো নে। মেহরাব পিছন থেকে তা শুনে ভ্রুকুচকে দুজনের দিকে তাকালো আর বলল, আমি আছি তো। মালিহাও নিঝুম চমকে একে অপরের দিকে তাকালো, কিন্তু মেহরাবের কথা হয়তো বুঝতে পারেনি, তাই মালিহা অবাক হয়ে বলল। তুই এখানে কি করছিস, কিছু লাগবে? মেহরাব শান্তস্বরে বলল। আমার আম্মুকে দেখতে এলাম। মালিহা ছেলের দিকে তাকিয়ে কিছুটা হেসে উঠল। নিঝুম পালানোর জন্য তাড়াতাড়ি বলল, আম্মু আমি গেলাম, স্কুল আছে তো। মালিহা কপাল চাপড়ালো। আরে বোকা মেয়ে, আজ তো শুক্রবার। নিঝুম মাথায় হাত দিয়ে বলল। হায় হায়, ভুলেই তো গিয়েছিলাম। নিঝুম চট করে দৌড় দিল আর বলল, আমি আপুর কাছে গেলাম। মালিহা পেছন ঘুরে রান্নার কাজ করতে করতে ফের একহীনভাবে তার ছেলের দিকে তাকালো আর বলল, কিছু লাগবে তোর? হঠাৎ মেহরাব পেছন থেকে এগিয়ে এসে মায়ের হাত জড়িয়ে ধরল। সামনের দিকে ঝুঁকিয়ে কণ্ঠে মিষ্টি ভঙ্গি নিয়ে বলল, আম্মু, তুমি কি রেগে আছো? মালিহা মৃদু মলিন হাসি ফুটিয়ে বলল, মা কি সন্তানের উপর রেগে থাকতে পারে বল? মেহরাব এক চিলতে ছেলে মানুষই হেসে মায়ের দুই গাল টেনে ধরে বলল। আমার মিষ্টি আম্মু। মালিহা একটু আচ্ছন্ন কণ্ঠে উত্তর দিল। কাহিনী কি, এত ভালো ব্যবহার করছে যে? মেহরাব আচমকা একটু লাজুক হয়ে আদরি গলায় বলল। আম্মু, বলছিলাম যে নিঝুমকে আমি পড়াই। মালিহা মুহূর্তের জন্য স্থবির হয়ে গেল। তার চোখে হতবাক ভাব জেগে উঠল। সে ভাবতে পারছিল না, যে ছেলে বিয়ে করবে না বলে বাড়ি ছেড়ে চলে গেছিল, সেই ছেলে এমন কথা বলছে। তা শুনে এক মনে মেহরাবের দিকে তাকিয়ে রইল। এক ফাঁকে সে কাটালিকভাবে হাসলেও কণ্ঠে একটা তীর্যক স্বর নেমে এলো। তুই ওকে মারার প্ল্যান করছিস নাকি? তুই তো ওকে দেখতেই পারিস না। মেহরাব একটু নজর সরিয়ে কাঁধ উঁচু করে বলল, আমি মারার? না না, আমি শুধু ওকে সাহায্য করতে চাই আম্মু। ওর শেষের চ্যাপ্টারগুলো আছে, আমিও চাই ও ঠিকঠাক পড়ুক। যতই হোক, বাড়িতে নিয়ে এসছো, মেয়ের মতো মানুষ করতে চাচ্ছ, তাই একটু হেল্প করতে চাইলাম। মালিহা যেন অবাকের শীর্ষে চলে গেছে ছেলের এমন পরিবর্তন দেখে। ডাব ডাব করে তাকিয়ে রইল আর বলল, আচ্ছা শুধু পড়াবি, ভুলে ওকে মারবি না কিন্তু। তা শুনে মেহরাব মাথা নাড়ল নিঃশব্দে। মালিহা একটু খুশি হলো ছেলের কথায়। রান্নায় মনোযোগ হতে মেহরাব আবার ডেকে বসল। আম্মু, বলছিলাম যে ওই মেয়ের বাসা কি সত্যি নানুর বাসার ওইটা? তা শুনে মালিহা খুন্তি দিয়ে তরকারি নাড়তে নাড়তে বলল। অবশ্যই, কেন, কি হয়েছে? মেহরাব আর কিছু বলল না, সোজা চলে গেল। মেহের বাড়িতে ঢুকে সিঁড়ি বেয়ে উঠছে তা দেখে মেহরাব ডেকে বসল। মেহির? মিহির চোরের মতো চোখ পাকিয়ে মেহরাবের দিকে তাকালো আর বলল, বল মামু, কি আবার আছে? তোর ফোন অফ কেন? রাতে করছিলে তুই? মিহির ফিরে এসে সোফায় বসলো আর বলল, এত কিছু জিজ্ঞেস করছিস কেন রে? আমি দাদুর বাড়ি গিয়েছিলাম একটু। কেন রে? মেহরাব ফোন হাতে নিয়ে হাঁটা ধরলো, সিঁড়ি বেয়ে উঠতে লাগলো আর বলল। তাহলে ঐশ্বরীর সাথে কি করছিস? মিহির মাথায় হাত দিয়ে বলে উঠল, তুই শেষমেশ আমার পিছে গোয়েন্দা লাগিয়েছিস? ছি ছি ছি। মালিহা খাবার রেডি করে টিফিন বক্সে রাখলো। মিহিরকে সোফায় দেখে এগিয়ে গেল। কিরে, এখন এলে তুই? এই তো খালামণি, এই মাত্র আসলাম। বলেই মালিহার হাতে দেখলো টিফিন বক্স। তা দেখে জিজ্ঞেস করতেই মালিহা বলল, দিয়ে আসতে। তা শুনে মিহির দেওয়ার জন্য বের হলো। দুপুর হতেই দেওয়ান বাড়ির ছেলেরা জুম্মার নামাজ পড়তে মসজিদে গেছে। নিঝুম নামাজ শেষে বিছানায় বসে আছে। আজ তার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। জানি না মা কেমন আছে ভাবতেই এক দীর্ঘশ্বাস ফেলল। টেবিলে রাখা বইগুলোর দিকে তাকিয়ে রইল। স্বপ্নগুলো যা একটু একটু করে মনে গেঁথেছিল তা যেন নিমেষেই হারিয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল।
আজ সত্যি মনে হচ্ছে সেই কথা। কেউ একজন বলেছিল, তুমি একটা লুজার মেয়ে। আসলে আমি লুজার। নিঝুম সেই দিনের কথা মনে করছে, যে অতীতের স্মৃতি আজও তাকে তাড়া করে বেড়ায়। দরজায় কড়া পড়তেই নিঝুম দ্রুত চোখের জল মুছে ফেলল আর জিজ্ঞেস করল, কে? বাহির থেকে মিহিরের কণ্ঠ শোনা গেল। ভূতরানী, আমি আসতে পারি কি? নিঝুম সুন্দর করে মাথায় ওড়না নিয়ে হাসি মুখে বলল। জি, আসতে পারেন ভাইয়া। মিহির রুমে প্রবেশ করতেই বাম হাত সামনে করে একটি প্যাকেট নিঝুমের দিকে বাড়ালো। এই নাও, আমার বোনের জন্য নিয়ে এসেছি। নিঝুম মিহিরের হাতে থাকা প্যাকেটে মিলাদ দেখে যেন সব দুঃখ ভুলে গেল। হাসি মুখে বলল, সত্যি ভাইয়া আমার জন্য এনেছেন? আমার তো বেশ ভালো লাগলো মিলাদ। মুখ চেপে হেসে উঠল। মিহিরও সঙ্গে হেসে ফেলল। নিঝুম প্যাকেট নিল। তখন মিহির বলল, থাক থাক, ধন্যবাদ দিতে হবে না, আমি আগে যাই। আরেক রাক্ষস আবার বসে আছে, তাকে না দিয়ে উগান্ডা পিটনি খেতে হবে। নিঝুম বুঝতে পারল এবং হেসে উঠল। মেহের রুম থেকে চলে গেল। নিঝুমের মিহিরকে বেশ পছন্দ হয়েছে, কতটা মিশুক আর বন্ধু বৎসল। তবে ওই হাতিটা যে বেয়াদব লোক, কথায় কথায় চুল টেনে ধরবে আর ঠাস ঠাস ধর বলেই মুখ বাঁকালো। হঠাৎ মালিহার ডাক পড়তেই নিঝুম দ্রুত বাইরের দিকে ছুটল। খাবার টেবিলে সবাই বসছে। নিঝুম আজ যেন একটু অস্বস্তি বোধ করল। এই কয়েকদিনে কারোর সঙ্গে তেমন খেতে বসেনি, নিজের জড়তা এখনও কাটেনি। মালিহার কথায় সে মেহরাবের বিপরীতে গিয়ে চেয়ার টেনে বসল। ঠিক তখনই মিহির আর রাদিয়া এক প্রকার মারামারি করতে করতে নিচে নামল। মিহির চোখে পড়তেই নিঝুমের পাশের চেয়ারটা ফাঁকা। তখনই এক ঝটকায় গিয়ে বসে পড়ল সেখানে। তা দেখে নিঝুম একটু সরে গিয়ে ঠিক হয়ে বসল। মালিহা আর সালমা একে একে সবাইকে খাবার পরিবেশন করছে। নিজের প্লেটে তরকারি দেখে নিঝুম নাক সিটকে তাকালো। তা এক ঝলক চোখে পড়ল মেহরাবের। ভ্রু কুচকে একবার তাকালো সে, তারপর আবার নিজের খাওয়ায় মন দিল। নিঝুম তখনও বসে আছে চুপচাপ। মালিহা খেয়াল করে বলল, কিরে মা, খাচ্ছিস না কেন? নিঝুম একটু অস্বস্তিতে পড়ে বলল, আম্মু, আমি তো সবজি খাই না। আগে বলবি তো, ওইটা রাখ, আমি মাছ দিচ্ছি। খেতে খেতে নিঝুম একবার চোরা চোখে তাকালো রেজওয়ানের দিকে। উনি এক মনে খাচ্ছেন, যেন তাড়াহুড়োতে আছেন। মিহির মুখ ঘুরিয়ে বলল, ভূতরানী, তোমার তরকারিটা আমাকে দাও। তোমার ছুঁয়ে দেওয়া খাবার খাইয়ে আমাকে করো ধন্য। নিঝুম সঙ্গে সঙ্গে বাঁকা চোখে তাকালো তার দিকে। একটু লজ্জিত হাসি চোখে মুখে খেলে গেল। আর এইদিকে মেহরাব এক পলক মিহিরের দিকে তাকিয়ে রইল। আর মিহির আর চোখে মেহরাবকে দেখল। কিছু না বললেও বোঝা গেল ভেতরে কোথাও যেন ফুঁসে উঠছে। সে তা বুঝতে পেরে মিহির মিটমিটিয়ে হাসল। বিকেল গড়াতেই যে যার রুমে চলে গেছে। ব্রেকিং নিউজ, কমরাপুর রেল স্টেশনের পাশ থেকে মধ্যরাতে 3টি শিশুর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে 13টি শিশুরই কিডনি অপারেশন করা হয়েছে। তদন্ত কমিটির ধারণা, এর পেছনে কোনো বড় কিডনি চক্র রয়েছে জড়িত। কেসটি তদন্ত করছে ঢাকা জেলার বিশেষ সিআইডি টিম। স্বজনদের একটি দাবি, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। বিরক্তিতে টিভি অফ করে দিল রেজওয়ান। পাশ থেকে মালিহা দুঃখস্বরে বলল, আরে কাদের কোল খালি করলো কে জানে, না জানি তাদের বাবা মার কি অবস্থা। এইটুকু ফুটফুটে শিশুদের মারতে ওদের একটুও বুক কাঁপলো না। রেজওয়ান সোফা থেকে উঠে ফোন আর ওয়ালেট পকেটে ভরতে ভরতে বলে উঠল, বাংলাদেশে এই 2 দিন পর পরই শুধু মৃত্যুর খবর পাওয়া যায়, অথচ অপরাধী ধরার নিউজ নেই। সব টাকার কাছে অপরাধীদের চোখে দেখেও দেখে না, অন্ধ হয়ে থাকে। আর কয়েক বছর বাদে দেখো দেশ রসাতলে চলে যাবে বলেই বেরিয়ে গেল বাসা থেকে। আজ সীমান্তকে রিলিজ করে দেওয়া, তাই হসপিটালে গেল।
মালিহা উঠে গেল নিজুমের রুমের দিকে। টিভিতে নিউজ দেখে চেয়ারে বসা এক বয়স্ক লোক হাতে থাকা ট্রিগার দিয়ে গুলি ছুড়ল টিভির দিকে। সঙ্গে সঙ্গে টিভি খণ্ড খণ্ড হয়ে গেল। তার পাশে থাকা দুই কর্মী ভয়ে থরথর করে কাঁপতে শুরু করলো। আজিজুল শিকদার উঠে দাঁড়ালো, হুঙ্কার দিয়ে বলল। দুই কর্মী ভয়ে কিছু বলতে চাইলো, তার আগেই আজিজুল পরপর দুটি গুলি চালালো, আর দুজনের তাজা প্রাণ সেখানে নিভে গেল। আজিজুল বাইরে থেকে আরও কর্মীদের ডাকলো লাশগুলো সরাতে। এক কর্মী ফোন এগিয়ে দিয়ে বলল, স্যার আপনার ফোন। আজিজুল বলল, বিরক্তভাবে বলল। ওপাশ থেকে আবার কিছু বলার চেষ্টা হলে আজিজুল রেগে কিছু বলতে যাবে, তার আগেই ওপাশ থেকে ফোন কেটে দিল। আজিজুলের কণ্ঠের তীব্রতা আর সিদ্ধান্তের শক্তি স্পষ্ট হলেও ওপাশে থাকা তার ছেলে যেন তার কোনো কথাই শুনতেই রাজি হলো না। আমেরিকার অভিজাত এক বিলাসবহুল ভবন, নরম আলোয় ঘরটা এখনো ঘুমিয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে সকালের আলো ঢুকে এসে বেডের চাদরে নরম ছায়া ফেলছে। ঘরের মধ্যে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধ যেন বাইরে শহরের কোলাহল পথ হারিয়ে ফেলেছে। এসির ঠান্ডা হাওয়া আর দূরের ঘন্টার মৃদুধ্বনি ছাড়া অন্য কোনো শব্দ নেই। বেডের পাশে রাখা শীতল কফির কাপটি অবহেলিতভাবে ফেলে রাখা, রোদের সোনালি আলোর ছায়া খেলাচ্ছে। জানালার আড়ালে রাখা ফ্লোর প্যান্টগুলো যেন গভীর ঘুমে মগ্ন। ব্যালকনিতে থাকা গাছের পাতাগুলো নরম আলোয় উজ্জ্বল, আর তাদের ছায়া দেয়ালের ওপর আঁকাআঁকি করছে। একটা হালকা হাওয়া প্রবেশ করে ঘরের মধ্যে, নরম শুকনো, যেন কেবল এই মুহূর্তের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। কোথাও কোনো ঘড়ির টিকটিক আওয়াজ নেই, কেবল নিস্তব্ধির মাঝে বিকেলের আলোর খামের রং ঘরটাকে ঢেকে রেখেছে। ঘরের নিস্তব্ধতার মাঝে সোফায় বসে আছে 28 বছরের এক তরুণ। সে তার পায়ের ওপর পা তুলে নরম চামড়ায় সোফায় বসে সামনের দিকে তাকিয়ে আছে। হাতে ধরা লাল গোলাপের পাপড়িগুলোর মাঝে মাঝে নিজের নাকের কাছে আনে। সেই মৃদু সুবাস বারে বারে নাকে টানে। তার চোখ সামনের দেওয়ালের দিকে, যেখানে বড় একটি ফ্রেমে বাঁধা আছে এক অল্প বয়সী মেয়ের একজোড়া আখির ছবি। মেয়েটির দুটো চোখ কাজল রাঙায় ভরা। তরুণটির ছবিটিতে বারবার অবলোকন করছে, মাঝে মাঝে গোলাপের সুবাস নিতে নিতে যেন চোখগুলো তার মনে গভীর কোনো অনুভূতি জাগাচ্ছে। ঘরের আলো ছবির চোখে পড়ে হালকা আভা তৈরি করছে, আর সেই আভায় তরুণদের ভাবনাগুলো আরও গভীর হচ্ছে। এক ধরনের নীরব সংলাপ যা শুধু সে আর ছবির চোখের মধ্যে। এর মাঝেই দরজায় নক পড়ল। তরুণটি বিরক্ত ভরা স্বরে বলল, কামিং। বলতেই হুড়মুড়িয়ে ঢুকলো এক 20 থেকে 21 বছর বয়সী ছেলে, নাম রাসেল। সে একটু থেমে পাশে দাঁড়িয়ে বলল, আপনি নাকি বাংলাদেশে যাবেন? তখন তরুণীটি হালকা উদাসীন স্বরে বলে উঠল, সো হোয়াট? রাসেল হালকা ঢোক গিলল, লজ্জিতভাবে চোখ নেমে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আপনি নাকি বাংলাদেশে যাবেন, কিন্তু বড় স্যার তো মানা করছেন আপনাকে। ফোনে কিছুক্ষণ আগে আমাকেও বারবার বলেছেন। তরুণটি ধীরে ঘাড় ঘুরিয়ে রাসেলদের দিকে তাকালো। ভয়ে রাসেল আর কিছু বলতে পারল না। এটা দেখে তরুণটি ঘাড় এদিক ওদিক বাঁকিয়ে ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো, তারপর বলল, আই ডোন্ট লাইক টু মাচ টকিং, ইউ নো দ্যাট। রাসেল তখন হালকা কণ্ঠে বলল, না যা। তরুণটি চোখে একটু ভাবনা আর মুখে অল্প চমক দেখিয়ে বলল, জলদি সব কিছু প্যাকিং করো, আমার ছোট্ট পরিটার কাছে যেতে হবে। আই নিড হার ভেরি ব্যাডলি। এটা শুনে রাসেল আর কিছু বলল না, কেবল মাথা নিচু করে সরাসরি চলে গেল। তরুণটির এই দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে রাসেল। তরুণটি ফ্রেশ হতে গেল, আর ঘরের মধ্যে শুধু বেডের পাশে ফেলে রাখা লাল গোলাপের সুবাস আর হালকা আলোয় রয়ে গেল, যেন আগামী মুহূর্তের জন্য অপেক্ষা করছে। দেওয়ান বাড়ি। সন্ধ্যা নামতেই বাড়ির গেটে প্রবেশ করলো শান্তি আর তার ছেলে সীমান্ত। সীমান্ত মিহিরকে ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে আসছে। তাদের পেছনে রেজন হাতে ব্যাকপ্যাক নিয়ে ঘরে ঢুকলো।
বসার রুমের আলো জ্বলে উঠেছে, চারিদিকে এক নরম উষ্ণতা। সবাই এসে সোফায় বসলো। মালিহা তাদের সাথে সোফায় একবার তাকিয়ে সালমাকে বলল, যাও একটু হালকা শরবত এনে দাও এদের জন্য। সালমা মাথা নেড়ে ভেতরের দিকে চলে গেল। ঘরের মধ্যে ফিরে এলো একরাশ নীরবতা। মালিহা গভীর নিঃশ্বাস ফেলে হতাশার স্বরে বলল, আপা, কাল না গেলেই নয়, ছেলেটার এই অবস্থা কিভাবে যাবেন? পাশেই মিহির আর মেহরাব বসেছিল। মেহরাব ফোনে স্ক্রল করেছে, মাঝে মাঝে ভ্রু কুচকে তাকাচ্ছে, যেন কিছু ভাবছে। শান্তি ধীরে মাথা নাড়িয়ে বলল, না ভাবি, আমরা কালই ফিরবো। ডাক্তার বলেছে ওর 2 চোখে কর্নিয়াল নষ্ট হয়ে গেছে। ওর বাবা বলেছে যেভাবেই হোক কর্নিয়াল অ্যারেঞ্জ করবে। ছেলেকে নিয়ে সেও চিন্তায় আছে, তাই আর থাকবো না। মালিহা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আস্তে করে বলল, ঠিক আছে আপা, যেমন ঠিক মনে হয় আপনাদের। রুমে এক মুহূর্ত নেমে এলো নিস্তব্ধতা। রেজন উঠে রুমে গেল ফ্রেশ হতে। সীমান্ত সোফায় বসে আছে, চোখ নামানো, কোনো কথা বলল না। তার মুখের অভিব্যক্তিতে ছিল এক ভীতিকর নিঃশব্দ যন্ত্রণা, যেন শব্দের চেয়েও ভারী। এর মাঝে সিঁড়ি বেয়ে নেমে নামলো রাদিয়া আর নিঝুম। নিঝুম আগ বাড়িয়ে শান্তির সামনে গিয়ে মাথা নিচু করে সালাম দিল। কেমন আছেন ফুপি?